প্রথমেই বলি, আমরা তো আগের থেকে মহড়া দিয়েছিলাম যে আক্রমণ হবে, আমরা ধরেই নিয়েছিলাম, কারণ এর আগে অন্য কোনো প্রতিলা যেতে পারিনি। কাজে আক্রমণ হলে আমরা কি করব সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সেল করা ছিল। রোল কল, কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে খুঁজে পাবে, প্রত্যেকের সাথে আরেকজন যাতে একজন আরেকজনের খোঁজ রাখে। আবার আক্রমণ যখন হয় তখন কে প্রতিহত করবে, কে স্পোক্স পার্সন হবে, সব কিছু আমরা করেছিলাম। একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন হোসিন নামে আরেকজন সাংবাদিক, আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব, যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি। সেটার কারণে আমাদের বিশেষ একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগন্যালটা পাবো, আমরা লাইভ দেব। কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেবো, কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে। সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগন্যাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম। কাজে আমি এবং হোসিন ও সেই ডান দিকে, আমি বাদিকে, এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম। আমরা শুয়ে আছি, এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে, কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে। কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে, তারপর আইক্লাউডে ব্যাকআপ করা, যা যা করার যতটা করতে চেষ্টা করছি। কাজে অনেক রাত পর্যন্ত জেগে 3টার দিকে ঘুমাতে গেছি। এবং এটাও বলা দরকার, আমাদের কিন্তু শোবার জায়গা ছিল না, কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয়, এমনকি ফ্লোটিলার ক্ষেত্রেও বৈষম্য হয়। সেটা কিরকম? কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো, ইটালি ছাড়ার আগে ইটালির ইমিগ্রেশন রয়েছে। সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি, কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো। তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে, তারপরে মার্কিনিরা যাবে। আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম, এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই, মাটিতেও বেঁচেতেও শোবার জায়গা নাই। কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়ে করেছি, তাতে সুবিধা হয়েছে। কারণ যখন বলা হলো যে সিগন্যাল পাচ্ছি, কারণ রেডার দেওয়া আছে, আমরা 24 ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি। আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল, ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, রেডারের তথ্য পাই, অন্যদের থেকে আমরা সিগন্যাল নিচ্ছি। তখন হঠাৎ করে ওই সাইরেন বাজা শুরু করলো, এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল, এটা মহড়া না। তখনই তেমন বুঝে ফেলেছি ঘটনা কি। তখন অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি, কারণ এই দুটোকে ফেলে দিতে হবে এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করতে হবে। আমি গিয়ে তারপর ততক্ষণ বসছি, ততক্ষণে অন্যান্য জিনিস চলছে, রোল কল চলছে ইত্যাদি। তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি, অনেক ঝামেলা হচ্ছে, কোনোভাবেই সংযোগ হচ্ছে না। তারপরে খানিকটা একটা অংশ পেলাম, কেটে গেল। তারপরে একটা ছোট্ট অংশ পেলাম, যখন ওই নৌকাগুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে। তারপরে সেটাও থেমে গেল। আমি বুঝলাম যে ওপরে তখন হেলিকপ্টারের বাতাসের কারণে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা কজন আসতে পারে, কিভাবে আসতে পারে, আমাদের জাহাজটা অনেক বড় বলে তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি, সেটাও আমরা জানতাম। কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস, পানি, সব কিছুর একটা ঝড় তৈরি হবে, সেটা আমাদের হয়তো হিসাবে ভুল ছিল। তার মধ্যেই কাজ করতে হয়েছে। এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের দিকে, তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম, কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে। মাত্র 1 সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা, কাজে একটু আফসোস হয়েছিল। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই পরিস্থিতিটা হলো। তারপরে এরা যখন নামলো, আমি গুনেছি 39 পর্যন্ত, কিন্তু আমার অনুমান 50 জন খানিক ছিল। আমি একেবারে এক এক করে যত গুনতে পেরেছি গুনেছি, 50 জন খানিক ছিল। কিছু নারীও ছিল। পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে, মেশিন গান, এক একজনের এক এক রকম মেশিন গান, স্নাইপার বুলেট, লেজার বুলেট আলাদা ছিল। এবং সেই সময় আমরা দেখি
যে আমার উপরে এবং খসিমের উপরে ওই লেজার পড়ছে। কাজে ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি, লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা, তাড়াতাড়ি ফেলে দিলাম। তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না, কিন্তু পড়েছে। যাই হোক, ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান, এক একজনের কাছে সাইলেন্সার আলা, আবার স্নাইপার আলা, প্রত্যেকটার উপরে সাইট আছে। তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো, নাইট ভিশন, বাইনোকুলার এবং বিভিন্ন ধরনের প্যাডিং। তারপরে এখানে ওই গ্রেনেডের মতন এক ধরনের জিনিস, আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব, তার মধ্যে কি আছে আমরা জানি না, এই ধরনের অনেক কিছু আছে। নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল, তারা কমব্যাট গিয়ারে ছিল না, তারা সিভিলিয়ান ক্লোথে ছিল, কিন্তু বন্দুক তাদের হাতে, প্রত্যেকের হাতেই বন্দুক ছিল। এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে, আমাদের ভয়টা দেখায়, তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে, তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায়, নিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের বড় জাহাজ, কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহারা দেয়। আমাদের তখন আর যোগাযোগ নেই এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই, কোনো কিছু নেই, কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের কিভাবে বসতে হবে, কি কি করতে হবে সেগুলি বললো। আমি বাকি আলাপে পড়ে যাই, কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের গাজা যাওয়ার আর সুযোগ নেই, এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকে যাচ্ছি। প্রশ্ন, আমি প্রথমটা বলি, আমরা সেদিন সকালে গাজার থেকে 210 নটিক্যাল মাইল দূরে ছিলাম। ওই সময় ঠিক কত দূর ছিলাম সেটা আমরা জানি না, কারণ আমরা রাতে চলছি এবং আমাদের যখন ধরেছে সেই সময়কার রিডিং, সেটা আমরা তো সারাক্ষণ আপডেট দিচ্ছিলাম যে এত দূরে আছি, এই করছি এই করছি। আমরা 210 নটিক্যাল মাইল থেকে রওনা দিয়েছি, তখনকার রিডিং সম্বন্ধে বলতে পারি। এই জায়গাটা কত দূরে আমরা নিশ্চিত বলতে পারি না, কিন্তু সম্ভবত আলেকজান্ড্রার কিছুটা পেরিয়ে। আমি এই হিসাবে বলছি যে আমাদের ওখান থেকে আমাদের 5:30টার দিকে বোধহয়, 6টার একটু আগে 5:30টার দিকে আমাদের বোধহয় ধরা হয়। তারপর তো আমরা টানা চলি এবং আমাদের জমিনে পৌঁছতে রাত 8:30 খানিক লাগে। কাজেই 12 ঘন্টা খানিক আমাদের যাত্রা করতে হয়েছে। কাজেই 12 ঘন্টা চলার পথ যদি হিসাব করি তাহলে ওই 180 বা কিছু হবে। তবে আমি অনুমান করে বলছি, এটাও প্রাসঙ্গিক বলা যে আমাদের কিন্তু সবচাইতে দূরে ধরেছে, আমাদের ক্ষেত্রে ওরা সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল। অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে, আমাদের কিন্তু অত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে। টর্চারের কথা যদি বলি, সেটা অনেক রকমের টর্চার। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার, কারণ যেইভাবে, যেমন কথার কথা, আঘাত ততটা হয়তো পায়নি, কিন্তু আমার পাশে দুজন তুরস্কের ক্রু যারা ছিল, একজন আরেকজন, ওরা ইংরেজি বলে না, একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলছে, তখন মেশিন গান নিয়ে, মেশিনের ব্যারেল দিয়ে গুতা বাঁধে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে। তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে। তারপরে যেটা করা হয়েছিল, আমি অল্প কিছু অংশ বলি, যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে 3 জন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারো কারো ক্ষেত্রে ওই প্লাস্টিকের ইটিউলি যা হয় না, যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে, ওই জিনিসগুলি করা হয়। তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন, ইয়াসিন না, আলী নামে একজন ভদ্র ছিল, টুনিসিয়ান। তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল, তাকে শার্ট খুলতে বলা হয়, উনি রাজি হননি, বলে না আমি এটা খুলবো না। তখন তার উপর চড়া হয়, তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায়, তার উপরও চড়া হয়। এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয়, ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম।
এটা আমি নিশ্চিত না। আমি একজন আমাকে বলেছে, আমরা আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে, বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে, যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তার আগে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে, ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আমি এই আলীর কথা যদি বলি, আলীর তখন গেঞ্জি ছেঁড়া, আমার ওই সময় আমার অন্তত মুখে চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না। আলীর কিন্তু তাই ছিল, আদনানেরও তাই ছিল, এবং তারা তো কষ্ট পাচ্ছিল, বলাই হচ্ছিল। তারপর আমার পাশে যেহেতু ছিল, তাকে বলছিল সে ইউ লাভ ইসরায়েল, সে বলে না আই লাভ প্যালেস্টাইন। তারপর আবার চড়া হলো তার উপরে। পরবর্তীকালে যে লিয়াকত, যিনি বাংলাদেশি, সিলেটি বাংলাদেশি, যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, পরে জেলে তার সাথে আমার দেখা হয়, তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের এজেন্ট, ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। কাজে এই ধরনের জিনিসও হয়েছিল। আর অন্যান্য ভাবে অত্যাচার তো করা হয়েছিল, সকলকে ছাড়া হয়নি।